অধ্যায় 4 দেওয়া আছে সরল নিয়ে। এখন আমরা আলোচনা করব অধ্যায় 4, যেটা ইংরেজি নাম বলা হয় সিম্পলিফিকেশন বলা হয়, সরলের ইংরেজি নাম দেওয়া হয়। তো আমরা যদি খেয়াল করি সরল আমরা সাধারণত চিনি। সরল মানে বিষয়টা কি, বিভিন্ন ধরনের বন্ধনী থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, এটাকেই সরল বলা হয়। তো আমরা যদি খেয়াল করে দেখেন এখানে 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে 1.1 0.01 এবং 0.0011 এর সমষ্টি কত, মানে এর যোগফল নির্ণয় করতেন। এখানে দেখেন 3 নাম্বারটা দেখেন, সেটাও বলতেছে 8 + 9.03.00034, এটা যোগ করতেন। তো এগুলো যোগ তো আমরা সহজে আমরা করতে পারি। অথবা দেখেন যে 10 নাম্বারটা আপনি খেয়াল করেন, 0.8 এর উপরে স্কোয়ার দিতেন আর 0.3 এর উপরে স্কোয়ার দিয়ে বিয়োগ করে, আর নিচে আবার 0.8 + 0.3 আমরা যোগ করতে হবে। সরল তো সরলই, নর্মালি আমরা যেভাবে সরল করি সেই একই নিয়মে সরল। আপনি দেখেন এখানে 9 নাম্বারটা দেওয়া আছে একই নিয়মে সরল, বা এটা দেখেন যে একই নিয়মে সরল দেওয়া আছে। নর্মাল বিষয় যেগুলো কি সরল এইগুলো। অথবা দেখেন বিয়োগ দিতে পারে সরলে, যে স্টেপ 2তে বিয়োগ পদ্ধতি দেওয়া আছে, যেমন 48.95 থেকে 32.006 আপনি বিয়োগ করতেন। তো আমরা নর্মালি যে বিয়োগ কেমন করে দেখেন, এখানে দেওয়া আছে যে 48.95 আমি লিখলাম 48.95, আর পরেরটা হচ্ছে 32.006, তাই লিখলাম 32.006। তো খেয়াল করে দেখুন যে প্রথমটা যেটা 48.95, এটা দশমিকের পরে দুইটা মানে সংখ্যা দেওয়া আছে, আর 32.006 দশমিকের পরে 3টা মানে সংখ্যা দেওয়া আছে। তো আমরা যোগ বিয়োগ করতে গেলে আমাদের একটা নিয়ম হবে কি, যে দশমিকের পরে সংখ্যা যেন সমান থাকে। তাই যেহেতু দশমিকের পরে 95 ছিল, মানে দুইটা সংখ্যা ছিল, তাই মিলানোর জন্য আমরা একটা শূন্য দিয়ে দিলাম। আর নিচে যেহেতু 32.006 3টা সংখ্যায় আছে, তাই 3টাই থাকলো। অর্থাৎ আমরা কি করলাম, দশমিকের পরে সংখ্যা যেন সমান থাকে, তাই দশমিকের পরে 95 দুইটা সংখ্যা ছিল, তার একটা শূন্য দিয়ে দিছি, আর নিচে তো দশমিকের পরে 006 3টা সংখ্যায় আছে। অর্থাৎ আপনি দশমিকের পরে আপনি শেষের দিকে আপনি যতটা খুশি ততটা শূন্য ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ এই শূন্যের কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। এখন বিয়োগ যেভাবে আমরা করি, শূন্য উপরে আছে নিচে 6, আমরা যদি উপরেরটা যদি ছোট থাকে নিচেরটা বড় থাকে, বিয়োগের ক্ষেত্রে উপরের সামনে 1 ধরতে হয়, তো শূন্যের সামনে 1 ধরলে 10 হবে, 10 থেকে 6 বিয়োগ করলে 4। উপরে যে শূন্যরে 10 ধরছিলাম, এই 1 আইনা নিচে শূন্যর সাথে আমরা কি করব, যে মানে যোগ করব 1 0 0 1 মানে 1 আর 0 যোগ করা হবে 1। তখন 5 থেকে 1 গেলাগা, তখন তো 5 নিচে 0 নাই, ওই যে উপরে 0 থেকে 1 আনছিলাম, 5 থেকে 1 গেলাগা 4, 9 থেকে 0 গেলাগা বিয়োগ করলে 0, মানে 9 থেকে 0 বিয়োগ করলে 9, 8 থেকে 2 গেলাগা 6, 4 থেকে 3 গেলাগা 1। এভাবে নর্মালি যেভাবে আমরা যোগ বিয়োগ করি কি সেই একই নিয়মে করতে হয় কি, এইটাই এখানে দিচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন এগুলো পারবেন। গুণ পদ্ধতি দেওয়া আছে, হ্যাঁ দশমিকের গুণ দেওয়া থাকে অনেক পরীক্ষা আমাদের, যেমন খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে 0.2, 0.02, 0.002, 0.0002 গুণ করতে বলতেছে। তো আপনাকে গুণ করতে হবে নর্মালি যেভাবে আমরা গুণ করি এই একইভাবে গুণ করতে হবে, অন্য কোনো নিয়মে নাই। যেমন দেখেন এখানে দেওয়া আছে, যেমন 27 নাম্বারটা দেওয়া আছে 0.2, 0.5, 0.4 আপনি গুণ করতেন, তাই আপনি গুণ করেন হাতে, আপনার হলে আপনি রাফে গুণ করেন, অর্থাৎ রাফ পাতার মধ্যে একটা গুণ করেন, অর্থাৎ গুণ আপনাকে করতে হবে। ক্যালকুলেটর নেওয়া তো নিষেধ, তাহলে ক্যালকুলেটর না হলে আপনাকে রাফভাবে গুণ করতে হবে, নর্মালি যেভাবে গুণ আছে এইভাবে গুণ করতে হবে। তো আমরা যদি খেয়াল করে দিই, স্টেপ 4-এ দেওয়া আছে ভাগ পদ্ধতি দেওয়া আছে। তো ভাগ পদ্ধতি আমরা যদি খেয়াল করে দেখি, যে দেখেন এখানে দেওয়া আছে ভাগ পদ্ধতি, উপরে 0.1, 1.1, 1.2, নিচে আছে 0.01, 0.02 দেওয়া আছে। তো আপনাকে করতে হবে এই কাজগুলো। তো হ্যাঁ নর্মালি যেভাবে গুণ ভাগ হয় এভাবে আপনাকে গুণ ভাগ করতে হবে, নর্মালি যেভাবে ভাগ দেওয়া আছে এভাবে ভাগ করতে হবে। সাধারণত আমরা কি করি, যে ভাগ মানে সিস্টেমটা হচ্ছে এরকম, যে আমরা এক কাজ করলে সবচেয়ে মানে ভালো হয়। কিভাবে, সে কাজটা হচ্ছে গিয়ে আপনার, যে যদি আমরা খেয়াল করি এটা যে 0.001 আর নিচে আছে 0.1 আর 0.1 দেওয়া আছে, তাহলে নিয়মটা হচ্ছে এরকম, যে দেখেন দশমিকের পরে 3টা সংখ্যা দেওয়া আছে, তাই এটা দশমিক যদি আমরা উঠাতে চাই তাহলে আমাদের কাজ হবে কি, যে আপনার ভগ্নাংশ বানাতে হবে, যে 1 দিয়ে 3টা শূন্য দিতে হবে কি, আর নিচে 0.1 আছে আর 0.1 আছে, তো দশমিক পরে যেহেতু একটা সংখ্যা তাই 10 দ্বারা ভাগ করলে হবে, এটা 10 দ্বারা ভাগ করলেই হবে। এভাবে করে আমাদেরকে মানে উত্তরটা আনতে পারি আমরা ইচ্ছা করলে।
তো এইভাবে এখানে বাগের নিয়ম দিয়েছে, যেগুলো আমরা বলেছি যে আপনি ক্যালকুলেটর যদি নেওয়া নিষেধ, যেহেতু তো আমরা কী করতে হবে, যে হাতে বা রাফে আমাদেরকে গুণ করতে হবে। সিস্টেমটা হচ্ছে কি, আপনি উপরে উপরে গুণ করেন, যেমন 45 নাম্বারটা দেখেন, উপরে উপরে যেগুলো আছে সেগুলো গুণ করেন, নিচে নিচে গুণ করেন, তারপর আপনি বাগ দেবেন। রাফে এগুলো বাগ করতে হবে, দশমিকে গুণ, দশমিকের বাগ আছে যেগুলো আমরা 3, 4, 5 আমরা করেছি। স্টেপ 5 দেওয়া আছে যোগ বিয়োগ গুণ ভাগ। সবার ক্ষেত্রে পদ্ধতি যেগুলো একসাথে যদি দেওয়া থাকে, হ্যাঁ দেওয়া থাকতে পারে, একসাথে পদ্ধতি না থাকে দেওয়া, আপনি খেয়াল করেন দেখেন এখানে দেওয়া আছে 0.01 স্কোয়ার দেশে এর মান কোন ভগ্নাংশটা হবে। তাহলে 0.01 উপর স্কোয়ার যদি হয়, তাহলে আপনি 0.01 স্কোয়ার মানে কি, এটা দুইটা 0.01 গুণ 0.01। আমরা জানি এ স্কোয়ার মানে কি এ গুণ এ, বি স্কোয়ার মানে কি বি গুণ বি। তাহলে 0.01 উপর স্কোয়ার মানে কি 0.01 গুণ 0.01। এখন আপনি গুণ দিয়ে দেন, তাহলে তো হলো। আর এটাকে ভগ্নাংশ বানানোর নিয়ম হচ্ছে কি, দশমিকের পরে দেখেন কয়টা সংখ্যা, 1, 2, 3, 4টা সংখ্যা দশমিকের পরে। তাই আমাদের কাজ হবে কি, নিচে 1 দেওয়া, 4টা শূন্য দেওয়া, আর উপরে পূর্ণ সংখ্যা লেখা। তো আমরা তো পূর্ণ সংখ্যা 0, 0, 0, 0, 1 লিখতে পারি না, তাই শুধু 1 লিখবো, কারণ সামনে শূন্যের কোনো দাম নাই। তো এটা এখানে এটাই দিয়েছে, মানে এখানে দেওয়া আছে কি, আপনি একসাথে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়েছে। আপনি 55 নাম্বারটা দেখেন, 19.99 গুণ 9.9 যোগ 99.9। তো আমাদের সাধারণত আমরা জানি যে কোনো সরলের প্রথমে কিন্তু ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। আর যদি ব্র্যাকেট থাকে তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ, এর থাকলে এর কাজ প্রথমে। তো একইভাবে দেখুন এখানে দেওয়া আছে, তাহলে আমরা জানি সরলের নিয়ম অনুসারে প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ অথবা বিয়োগ। তাহলে এখানে যেহেতু ভাগ নাই কিন্তু গুণ আছে, তাই সিরিয়াল অনুসারে ভাগের পরে আসে গুণ, তাই ভাগ যেহেতু নাই তাহলে আমরা প্রথমে আগে গুণের কাজ করব। 19.99 এর সাথে 9.9 আমরা গুণ করব, গুণ করে যা পাবো তা আমরা 99.9 এর সাথে আমরা পরে যোগ করে দিয়ে দেবো। এটা আপনার রাফে করলেও চলবে, ঠিক আছে। এই যে আপনি এটা খেয়াল করে দেখেন, 58 নাম্বারটা খেয়াল করে দেখেন, 0.3 গুণ 30 ভাগ 10 সমান কত। তাহলে মনে রাখতে হবে, সরলের বা যে কোনো অঙ্কের প্রথমে কাজ হচ্ছে আপনার ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ অথবা বিয়োগ। যোগ বিয়োগের ক্ষেত্রে আপনি যে কোনো একটা করলেই চলবে, যদি আপনি যোগ আগে করেন অথবা বিয়োগ আগে করেন কোনো সমস্যা নেই। তবে প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ, এটা সিরিয়াল মেনটেন করতে হবে। তো যেহেতু এখানে সরল, প্রথমে আমরা আগে ভাগের কাজ করব, তাই 30-কে 10 দ্বারা ভাগ করলে হবে 3। খেয়াল করে দেখেন এখানে উত্তরটা দেওয়া আছে 0.3 টিকে রাখছে, আর 30-কে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে আপনার 3 রে পরবর্তীতে 0.3 দ্বারা আমরা গুণ করছি, কারণ প্রথমে ভাগের কাজ, ভাগ শেষ হয়েছে, এখন আমরা গুণের কাজ করব। এরপরে যদি যোগ থাকতো যোগের কাজ, অথবা বিয়োগ থাকতো তো বিয়োগের কাজ। যোগ অথবা বিয়োগের মধ্যে যে কোনো একটা করলে চলে, এটা কোনো সমস্যা নয়। তবে ভাগ আগে করতে হবে, তারপর গুণ, তারপর যোগে অথবা বিয়োগে যেতে হবে। এই নিয়মে খেয়াল করলে সবগুলো অঙ্ক আপনি এই নিয়মে পাবেন। তো এখানে একটা দেওয়া আছে সায়েন্স ম্যাথ প্রশ্ন ব্যাংক আছে, ওইটাও আপনি কিনতে পারেন 240 এর উপরে। মডেল টেস্ট দেওয়া আছে। সাধারণত মডেল টেস্ট আমাদের দরকার লাগে, আমরা বাসায় বসে যদি মডেল যদি বাসায় বসে আমরা যদি এক্সারসাইজ করতেছে, নিজেকে নিজে যাচাই করতেছে, তাহলে মডেল টেস্ট অবশ্যই দিতে হয়। অধ্যায় 5 আমরা যাই, বর্গ, বর্গমূল ও ঘনমূল। বর্গের ইংরেজি হচ্ছে আপনার স্কোয়ার, আর বর্গমূল হচ্ছে স্কোয়ার রুট। ঘন হচ্ছে কিউব, আর ঘনমূল হচ্ছে কিউব রুট। এগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষা ইংরাজিতেও আসতে পারে। যারা বিভিন্ন ধরনের এনজিওতে বা ব্যাংক, বিমা, বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, ওইখানে ইংরেজিতেও আসে। তো দেখা যায় আমরা বাংলা ইংরেজি দুইটাই মনে রাখবো, সামান্য একটা জিনিস। তো আমরা যদি খেয়াল করে দেখি, এখানে কিছু পূর্ণবর্গ চেনার উপায় দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নেই। আমরা নিচে অঙ্কে চলে যাই, তাহলে আমরা দেখব। তো এখানে কিছু দেওয়া আছে, আপনি দেখেন 2 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ দেওয়া আছে 16, যেটা আছে 4 স্কয়ার। এগুলো লাগে না, আমরা ডাইরেক্ট যদি আমরা অঙ্কে যাই, তাহলে আমরা যে পদ্ধতি 1 দেওয়া আছে, দেখেন যে বলছে যে 48-এর বর্গ কত। তাহলে আমরা জানি বর্গ মানে স্কোয়ার, তাহলে 48 গুণ 48। আমরা জানি এ স্কোয়ার মানে কি এ গুণ এ, বি স্কোয়ার মানে কি বি গুণ বি। তাহলে 48-এর উপর বর্গ মানে কি 48 স্কোয়ার মানে কি 48 গুণ 48, গুণ দিয়ে দেন। 512 এর বর্গ দিয়ে দেন, 512 গুণ 512 গুণ করে দিয়ে দেন। এটা দিলেই যথেষ্ট। নর্মাল নিয়মটি আমরা ফলো করি, অত কঠিনে না যায় ভালো। আর আমরা সাধারণত এমন নিয়ম ফলো করব না শর্টকাট, যে নিয়মটা আপনার যে শর্টকাট শুধু এমসিকিউর জন্য কাজ করে। এমন নিয়ম শিখবো আমরা যেটা এমসিকিউর জন্য কাজ করবো, আবার এই নিয়মটাতে আমরা রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমাদের সফলতা আসে। অনেকে দেখা যায় যে এমসিকিউ শিখে একটা শর্টকাট নিয়মে, আর গিয়া দেখা যায় যে আপনার রিটেনে গিয়া দেখা যায় আবার পূর্ণভাবে শিখতে হয়, শর্টকাট নিয়ম কাজ করে না। কারণ রিটেন তো আপনি লিখতে হবে, লিখার মধ্যে তো শর্টকাট নিয়ম দিলে হবে না।
তো আমরা এমন শিখবো যেন মানে এমসিকিউ মানে প্রিলি এবং রিটেন একই ধরনের প্রশ্নের উত্তর হয়, অর্থাৎ প্রিলি যেভাবে শিখবো রিটেন প্রশ্ন গণিত আসলেও যেন আমরা একই ধরনের মানে পারি, আলাদা যেন আবার দ্বিতীয়বার যাতে আবার নতুন করে সূত্র শেখা না লাগে। অর্থাৎ যেটা পিলি শিখবো এই পিলিটাই যেন আবার রিটেনের মতো কাজ করে, এমন না যে পিলির জন্য এক নিয়ম সূত্র কতগুলো শিখলাম এটা আবার রিটেনে কাজ করে না, এরকম শিখবো না। তাহলে এটা এখানে দেওয়া আছে যেমন 813 এর বর্গ নির্ণয় করতে 813 গুণ করে দিন, তাহলেই তো হলো। এগুলো সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এইটাই, আপনি সহজ সিস্টেম। অন্যান্য যে নিয়মগুলো মানুষ বলে যে বিভিন্ন নিয়ম দেখায়, ওই নিয়মগুলো আপনি মানে রিটেনে কাজে লাগাতে পারবেন না, কারণ রিটেনে ওই শর্টকাট নিয়মগুলো কোথাও কাজ হবে না, ঠিক আছে। তা আমরা এমনভাবে শিখবো যেন পিলিতে হয়, আবার পিলি শেখাটার জন্য রিটেনে কাজে লাগে। আবার দেখা যায় পিলির জন্য আলাদা শিখলাম রিটেনের জন্য আলাদা শিখলাম, তাহলে হবে না, কারণ এত সময় নাই আর এত সূত্র শেখারও আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এক সূত্র দিয়ে যেন সব শিখতে পারি। এখানে কতগুলো বর্গের কিছু মানে টেকনিক দেওয়া আছে, যেগুলো মানে শর্টকাট নিয়ম দেওয়া আছে, যে একটা সংখ্যারে আমরা এই থাকলে এই করা যায়। যেমন দশক স্থানে 5 দিয়ে কোনো মানে সংখ্যার বর্গ করা সহজ নিয়ম দেওয়া আছে। 2 অঙ্ক সংখ্যা যদি দশক সংখ্যা 5 হয় তাহলে আমরা কি করব, যেমন দেওয়া আছে এ বি স্কোয়ার দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস বি কমা দিয়ে বি স্কোয়ার দেওয়া আছে, মানে হচ্ছে দেখেন আপনি 51 উপর স্কোয়ার যেটা, তো বলছে দশক স্থানে 5 দিয়ে কোনো সংখ্যা হলে, তাহলে দশক যেহেতু আমরা জানি 5 পাইলাম আর একক হচ্ছে 1, তাহলে দশকের স্থানে যেহেতু 5 আছে তাহলে সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মানে 5 স্কোয়ার, 5 ধরবো আমরা এ আর 1 ধরবো আমরা বি, তাহলে 5 স্কোয়ার এ স্কোয়ার মানে কি 5 স্কোয়ার যোগ বি মানে যোগ 1 কমা দিয়ে বি স্কোয়ার, বি কাটা মানে 1, তাহলে বি স্কোয়ার মানে কি বি গুণ বি মানে 1 গুণ 1, তাহলে আমরা পাইলাম কত 5 উপর স্কোয়ার দিলে 26 যোগ 1 25 মানে 5 উপর স্কোয়ার দিলে 25 যোগ 1 26 হইলো, আর একে একে গুণ করলে একে একে 1 হইলো। তাহলে ওই সংখ্যাটা আমরা বসাই দিয়ে দেবো যে 2601 26 এইরকম নিয়ম আমরা না শিখে ভালো, কারণ এইগুলো আপনার রিটেনে কাজে লাগাতে পারবেন না। তা আমরা এমন নিয়ম শিখবো না যেগুলো রিটেনে মানে আমরা ব্যবহার করতে পারি, কারণ এরকম নিয়ম যদি আপনি রিটেন পরীক্ষায় দেন তাহলে কেউ বলবে না যে এটা কীভাবে আসলো, বা আপনাকে মানে আপনাকে কাটে দেবো, কারণ কি এইরকম নিয়ম কোথাও নাই। এটা শর্টকাট আমরা মানে প্রিলিতে দ্রুত এমসিকিউতে দ্রুত করার জন্য এটা নিয়ম, কিন্তু আপনি ব্রডভাবে শিখেন তাহলে প্রিলি রিটেন দুটাই হয়ে যাবে। এখন তো সব পরীক্ষাতে প্রিলিও দিতে হয় রিটেনও দিতে হয়, তাহলে আপনাকে প্রিলির জন্য আলাদা নিয়ম রিটেনের জন্য আলাদা নিয়ম শেখার কোনো প্রয়োজন নাই। তো সবগুলো এভাবে দেওয়া আছে, যেটা আমরা বলতেছি যে এখানে বর্গ করার ক্ষেত্রে আমরা যেমন 33 স্কোয়ার দেওয়া আছে 33 গুণ 33 আপনি গুণ করে ফেলেন, এটাই সহজ নিয়ম। আপনি শর্টকাট নিয়মে না যান তাহলে ভালো হয়। যেমন বলছে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তাহলে আমরা দেখলাম যে মানে 2450-এর সাথে 2 গুণ করলে হবে আপনার 4900 হয়েছে, 4900 আমরা যদি স্কোয়ার দিই তাহলে আমরা 70 পাইতেছি। তাহলে দেখা গেল যে 2 দ্বারা গুণ করলে আমরা পূর্ণবর্গ পাইব। পূর্ণবর্গ মানে কি 70 স্কোয়ার দিলে আমরা পাইতেছি এইটা। তো এটার জন্য একটা নিয়ম আছে, এই নিয়মটা আমরা নিচে গেলে আমরা বুঝতে পারবো। তো এই যে নিয়মটা আমরা যদি দেখি নিচে যাই, এখানে একটা দেখেন এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা 9220 সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি এমন বলে যে কতজন সৈন্য বাদ দিলে বা কতজন সৈন্য যোগ করলে, এরকম যদি আসে মানে যোগ করলে অথবা বিয়োগ করলে যদি আসে তাহলে আমাদেরকে বর্গমূল করতে হবে। আবারও বলতেছি 9220 সৈন্য থেকে কতজন সৈন্যকে সরাই নিতে হবে, সরাই নেওয়া মানে কি বাদ দেওয়া মানে বিয়োগ করা, তাহলে বর্গাকারে সাজানো যাবে। বর্গাকার যদি বলে, প্রশ্ন যদি আসে বর্গাকার, আর যদি বলে যে মানে বাদ দেওয়া বা যোগ করা মানে যোগ বিয়োগ যদি হয় তাহলে আমাদেরকে মানে বর্গমূল করতে হবে। বর্গমূল করার নিয়ম হচ্ছে আপনার 9220 আপনি সংখ্যাটা লিখবেন, লিখে জোড়া জোড়া লিখবেন, 20-এর উপরে একটা টান দিবেন, এটা হচ্ছে একটা জোড়া, আর 92 হচ্ছে একটা জোড়া। সবসময় ডান দিক থেকে শুরু করবেন, 92-এর আগে টান দিবেন না, 20-এর উপরে আগে টান দেবেন একটা, বলবেন যে এটা একটা জোড়া, তারপর 92-কে আপনি একটা টান দিয়ে বলবেন এটা একটা জোড়া। এখন আমাদের কাজ হচ্ছে আমরা জোড়ায় জোড়ায় কাজ করতে হবে। প্রথমে 92 সংখ্যাটা কাজ করতে হবে, জোড়া ভাঙা যাবে না। এখানে এমন একটা সংখ্যা বসাতে হইব, যে সংখ্যাটা বসাবেন এই সংখ্যাটা গুণ করলে যেন 92 হয়, অথবা 92 থেকে ছোট হয়, যেন বড় না হয়।
তাহলে আমরা যদি 10 দিই তাহলে 10 10 192 থেকে বড় হয়, 9 দিলে 9 9 81 যা 92 থেকে ছোট হইতেছে। তাহলে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 9 বসাচ্ছি, 9 রে 9 দ্বারা গুণ করতে হবে, 9 9 81 দিলাম 81, 92 থেকে 81 বিয়োগ করলে আমরা পাইতেছি 11 পাইতেছি। তারপর ওই উপর থেকে যে আমরা একটা সংখ্যা নিচে নামাইতে হয় না, নামাইতে হবে, কিন্তু আমরা 2 নামাবো না, আমরা 2 0 মানে 20 নামাবো। কেন আমরা বলছি যে জোড়া জোড়া নামাইতে হবে, জোড়ায় কাজ এখানে। তাই নামাইলাম আমরা, হইলো 1120 হইল। তারপর আমার দ্বিতীয় কাজ হচ্ছে ওই যে আমরা উপরে 9 বসাইছিলাম, এই 9 যে সংখ্যাটাই বসাই না কেন এখানে এর সাথে আমরা 2 গুণ করব। তো এর সাথে 2 গুণ করলে হচ্ছে 9 দুগুণে 18, এখানে হইবে 18 হইল। এখন 18-র পাশে এমন একটা সংখ্যা আপনাকে বসাতে হবে, যে সংখ্যা বসাবেন এই সংখ্যা দিয়ে পুরো সংখ্যাটারে গুণ করতে হবে। গুণ করলে যেন 1120 আসে না বা এর থেকে ছোটো আসে। তা আমরা দেখলাম 3 4 5 6 7 এভাবে দেখলাম, 7 বসালে বড় হয়, তাই আমরা 6 বসাইলাম। যদি 18-র পাশে আমরা 6 বসাই তাহলে 186, 186টা আবার 6 দ্বারা আমরা গুণ করতে হবে, কারণ যত সংখ্যা বসাবো এই সংখ্যা দ্বারা পুরাটাই গুণ। তাহলে 6 বসাইলাম, 6 বসালে 6 দ্বারা 186 গুণ করলে হবে 1116 হবে। যেহেতু 6 বসাইছি তাই ওই উত্তরে 9-এর পাশে যে উত্তরটা আছে এই উত্তরের মধ্যে আমরা 6 লিখবো, যে আমরা 6 বসাইছি। বিয়োগ করলে দেখা গেল যে 4 অবশিষ্ট কি থাকলো, বাকি থাকলো। তাহলে বোঝা গেল এই 4 অবশিষ্ট থাকে দেখি আমরা বর্গাকারে সাজাতে পারি না, মানে পূর্ণবর্গ হয় না। তাই আমরা বলবো যে ওই যে 9220 থেকে আমরা কি করব, এই যে 4 জন তো আমাদের সরাতে হইব, এই 4 জন আমরা সরাইব। তাহলে আমরা বলবো যে মানে যে এই 4 জনকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে বর্গাকারে সাজানো যাবে। তো উত্তর হবে কি 4, মানে এই 4 জনকে কী করতে হবে, বাদ দিতে হবে। অর্থাৎ বর্গাকারে এটা স্কোয়ার কেন হইতেছে না, অবশিষ্ট 4 থাকতেছে দেখে স্কোয়ার হইতেছে না। তাই 4 যদি আমরা বাদ দিয়ে দিই, 9220 থেকে 4 বাদ দিলে 9216 যদি করি তাহলে পূর্ণবর্গ হবে, মানে স্কোয়ার হবে। তাই আমরা 4 মানে বাক্সের যেটা থাকবে এটাকে বলবো যে এটা বাদ দিতে হবে। তো আমরা যদি আরও খেয়াল করে দেখি, এখানে দেওয়া আছে যেমন √7 প্লাস √7 দেওয়া অল স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমরা খেয়াল করে দেখেন √7 যোগ √7, তাহলে একটা √7 একটা √7, √7 কয়টা হইলো, 2টা হইলো, 2√7। এখন স্কোয়ার যেহেতু উপর আছে 2 এর উপর স্কোয়ার দিলে 4, আর স্কোয়ার আর রুট একটা 7 হইলো, তাহলে 4 7 28। বলছে 1√1 প্লাস √1 এর বর্গ নির্ণয় করো। তাহলে আপনি খেয়াল করেন, আপনি বর্গ দিলেন, অল স্কোয়ার দিয়ে দিলেন। এখন দেখেন √1 একটা আছে, যোগ দেওয়া √1 আরেকটা লিখলেন, তাহলে একটা √1 একটা √1, মোট কয়টা √1 হইলো, 2টা √1 হইলো। আমরা যোগ করতেছি, তাই 2টা √1 লিখলাম 2√1, 2 এর উপর স্কোয়ার দিলে এবার 4, আর স্কোয়ার আর রুটে কাটতে গিয়ে 1 থাকে, তাই 4 1 4 হইতেছে, উত্তর 4। এভাবে আমাদেরকে করতে হবে। এখানে দেওয়া আছে 6 নাম্বারটাও এভাবে নিতে হবে। বর্গমূল দেওয়া আছে, আমরা নিচে যদি যাই তাহলে বুঝবো। এখানে অনেক শর্টকাট দেওয়া আছে, আমরা নিচে প্রশ্ন গেলে আমরা সহজে বুঝবো যে বর্গমূল নির্ণয় করতে হয় কীভাবে। ঠিক আছে, তাই আমরা যদি নিচে যাই, প্রশ্নে যদি আমরা যাই বর্গমূল নির্ণয় করার জন্য, তাহলে এই জায়গায় দেশে দেখেন প্রশ্ন আমরা যদি যাই, যে বিগত সালের প্রশ্নগুলো বসে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি হলে সংখ্যাটি কত? একটি সংখ্যাটা জানি না তাই এক্স ধরলাম। একটি সংখ্যার বর্গ তাহলে এক্স স্কোয়ার, তার বর্গমূলের চেয়ে, তো বর্গমূল কি √14 বেশি বলছে। তাহলে আমরা কি বলতেছে দেখেন, যে একটি সংখ্যার বর্গ আমরা লিখলাম, একটি সংখ্যার বর্গ হচ্ছে কি আপনার মানে একটি সংখ্যার বর্গ যেহেতু বলছে তাহলে আমরা সংখ্যাটি লিখলাম যে আমরা এক্স স্কোয়ার লিখলাম। আর বলতেছে যে তার বর্গমূল থেকে √ওভার দিতে হবে, বর্গমূল সে 14 বেশি। তাই আমরা এখানে কী করলাম, ওই যে এক্স স্কোয়ার দিয়া এক্স প্লাস 14 দিয়ে দিলাম, যে 14 বেশি হয়েছে, তার বর্গমূলের চেয়ে 14 বেশি। এটা এখান থেকে আমরা মানে এক্সের মানটা আমরা দেখাইতেছি যে কীভাবে নির্ণয় করতে হয়। এক্সের মান পাইলাম আমরা 2 পাইলাম। তো শর্টকাট নিয়মে দেওয়া আছে, আমরা আচ্ছা নিচে আরও কয়েকটা দেখি তাহলে সহজে আমরা বুঝতে পারবো বিষয়টা কি। এখানে খেয়াল করে দেখেন একটা সংখ্যা যদি আমরা খেয়াল করে দেখি নিচে, যে 12 নাম্বারটা দেওয়া আছে, কোনো সংখ্যা, তো সংখ্যাটা দিলাম আমরা এক্স, বর্গমূল মানে কি √x, সাথে 10 যোগ করলাম, 10 যোগফল মানে সমান সমান হবে কত, 4 হবে, লিখলাম 4, মানে না 4 এর বর্গ হবে, তাহলে 4 দেওয়া স্কোয়ার দেব।
এখন এখান থেকে আমরা এক্স এর মান বার করবো কীভাবে। 10 আছে, আমরা 4 উপরে স্কোয়ার দিলে হবে 16, 10 যোগ আছে এই দিক দিয়ে ফাটাইলে বিয়োগ হবে, 16 থেকে 10 গেলে হবে কত 6। আর এখন আমরা স্কোয়ার আমরা করবো, উভয় পক্ষে বর্গ দিব, বর্গ করলে তো রুটের উপরে স্কোয়ারটা যাবো, স্কোয়ার রুট কেটে গিয়ে এক্স থাকবো, আর 6 এর উপরে স্কোয়ার দিলে হবে 36 হবে, তাহলে এক্স এর মান পাইবেন আপনি 36। এভাবে আপনি করতে পারেন। বিকল্প না যাই আমরা, বলছে 13 নম্বরটা, নিচে কোন সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা হতে 1 কম। তাহলে আপনি দেখেন যেহেতু বলছে পূর্ণবর্গ সংখ্যা হবে তবে 1 কম আছে, তাহলে কোনটার মধ্যে আমরা 1 যোগ করলে এটাকে আমরা রুট করতে পারবো। তো দেখা গেল যে 16,899 সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 16,900 হয়, আর 16,900 যদি আমরা রুট করি তাহলে আমরা 130 পাই। তাহলে আমরা পূর্ণবর্গ পাই কীভাবে, 130 এর উপরে স্কোয়ার দিলে আমরা 16,900 আমরা পাইতে পারি। তার মানে বোঝা গেল যে 1 যেহেতু কম আছে তাই আমরা বলবো যে 16,899 যেটা, এটার সাথে 1 যোগ করলে আমরা স্কোয়ার করতে পারি। কেমন, 16,899 সাথে 1 যোগ করলে হবে 16,900, আর আমরা 130 এর উপরে স্কোয়ার দিলে আমরা 16,900 পাই। তাহলে আমরা পূর্ণবর্গ তো পাইলামই। আমরা পূর্ণবর্গ মানে কি বর্গ, তাহলে 130 এর উপরে বর্গ দিলে আমরা সংখ্যাটা পাইতেছি। তো একইভাবে দেখেন এখানে দেখছে যে 0.1 এর বর্গমূল কত, তাহলে 0.1 এর বর্গমূল দিয়ে দিবেন, দিয়ে আপনি উত্তরটা বের করে নেবেন। এই যে এখানে দেওয়া আছে 0.09 এর বর্গমূল দেওয়া আছে কত, অত এর বর্গমূল কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তো আমরা এইভাবে আমরা করতে পারি কি অঙ্কগুলো যে আছে দেখেন 0.9 এর সমান কত, এটাও আমরা করতে পারি। তো আমরা যদি খেয়াল করি নিচে দেওয়া আছে। এবার আসেন আমরা যে বর্গমূলটা যে আমরা কিভাবে করব। একটু আগে বোঝাইছিলাম বর্গমূল যেটা রুট মানে হচ্ছে বর্গমূল। এই যে দেখেন এখানে করছে, এখানে করছে, আমরা উপরে আলোচনা করছিলাম কিভাবে বর্গমূল করতে হয়, একটা অঙ্কের মাধ্যমে আমরা আলোচনা করেছিলাম। যদি দেখি আলোচনাটা হয়েছে কি আপনার কোন সংখ্যাটা করছে দেখি একটু। এই যেখানে আমরা যখন করছিলাম, এই যে এটা আমরা করছিলাম সৈন্য নিয়ে, আমরা 9220 সৈন্য নিয়ে কীভাবে বর্গমূল করতে হয় রুট করতে হয়, ওইটা আমরা এখানে আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি নিচে দেয়া আছে কীভাবে বর্গমূল করতে হয়। তো দেখুন আমরা যদি দেখি যে বসে যে বর্গমূল যদি করা নিয়মটা কি, আমাদের সেই জিনিসটা আমরা জানতে হবে। ঠিক আছে, বর্গমূল করার নিয়মটা আমরা যদি দেখতে চাই, যে আবার দেখেন এখানে দেওয়া আছে যে অতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে সৈন্যকে বর্গাকারে সাজানো যাবে। কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে, সরিয়ে নেওয়া মানে কি বাদ দিলে, বাদ দেওয়া মানে কি বিয়োগ। বলছিলাম যদি যোগ অথবা বিয়োগ হয় তাহলে আমরা বর্গমূলটা আমরা করব। বলছে যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে তাদেরকে পূর্ণ বর্গাকারে বর্গাকারে সাজানো যাবে। প্রশ্ন যদি আসে বর্গাকারে সাজানো যাবে তাহলে আমাদেরকে এটাকে রুট ওভার করতে হবে, মানে কি বর্গমূল করতে হবে। ঠিক আছে, যদি বলে যে বর্গাকারে সাজানো যাবে কি না, তাহলে বর্গাকারে বললে আমাদেরকে বর্গমূল যেটা রুট যেটা এটা করতে হবে। তো আমরা কীভাবে করবো দেখেন, যে সংখ্যাটা আমরা লিখবো 56,728 যেটা এটা লিখবো। লিখার পরে আমাদেরকে জোড়া জোড়া সাজাতে হবে। মনে রাখতে হবে ডান দিক থেকে আগে জোড়া মিলাইতে হবে, বাম দিকটা না। যেমন 5, 6 মিলে একটা জোড়া, 7, 2 মিলে একটা জোড়া, এরকম করলে হবে না, ডান দিক থেকে মিলাতে হবে। প্রথমে আমরা এই যে 56,728 সংখ্যাটা লিখবো, লিখে 28 ডান দিক থেকে বলতেছি 28 একটা জোড়া দেবো, 67 দুইটা করে একটা জোড়া দেবো। আর 5 যেহেতু জোড়া নাই, কারণ আরেকটা সংখ্যা নাই, তা 5 একলাই রাখবো। এবার আমাদের কাজ হবে এভাবে একটা টান দিব, দেওয়ার পরে আমাদের প্রথমে কাজ হচ্ছে এমন একটা সংখ্যা দিবেন, যে সংখ্যা দেবেন ওই সংখ্যা দিয়ে যেন গুণ করলে 5 হয় বা 5-এর চেয়ে ছোটো হয়। তাহলে 3 দিলে 3 দ্বারা 3 আর 38 যে আছে 38টা ভুলে যান, 38টা আমরা পরে আসতেছি। যদি আমরা 3 দিই প্রথমে, তাহলে 3 দিলে 3 দ্বারাই গুণ করতে হবে, 3 3 9 যা 5-এর চেয়ে বড় হবে। তাই আমরা 2 দিছি, 2 দিলে 2 দ্বারাই গুণ করতে হবে, যেটা দেবো ওইটা দিয়ে গুণ। 2 দিলে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4 হলো 4, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1। এখন উপর থেকে একটা সংখ্যা নামাইতে হয় না, নর্মালি আমরা গুণ ভাগ করতে গেলে আমরা কিন্তু জোড়া নামাবো এই ক্ষেত্রে। তাহলে 67টা নামাবো, একটা নামানো যাবে না, জোড়া নামাবো। আর 5 জোড়া ছিল না বিদায় আমরা 5 একলা করছি, তাহলে আমরা 67 নামাইছি, এখন হচ্ছে 167। ওইখানে যে সংখ্যাটা আমরা 2 দিছিলাম এর সাথে আমরা 2 গুণ করব, যে সংখ্যাটা আমরা দিই না কেন এর সাথে আমরা 2 গুণ করব। তো 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, তাহলে ওইখানে আমরা 4 বসাবো।
4 বসানোর পরে আমাদেরকে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে, যে সংখ্যা দেব ওই সংখ্যা দ্বারা আমরা গুণ করলে 167 হতে হবে অথবা এর ছোট হতে হবে। তাহলে আমরা 3 দিলাম বা 4 দা দেখলাম, 4 দা দেখলে দেখা যায় বড় হয়ে যায়, 167 থেকে বড় হয়ে যায়, তাই আমরা 3 দিলাম, 3 দিলে 43 হয়েছে। আমরা 3 যেহেতু বসেছি 3 দ্বারাই 43টা আমরা আবার গুণ করব, গুণ করলে দেখলাম 129 হয়। বিয়োগ করতে এখানে যে 3টা দিলাম ওই 3টা আমরা ওইখানেও আমরা দেবো, 2 এর 500 আমরা 3 দিয়ে দেব। তারপর বিয়োগ করলে দেখলাম 38 আমরা পাইলাম। এখন ওই যে আবার উপর থেকে আরেকটা নামাইতে হবে, জোড়া জোড়া নামাইতে হবে, মনে রাখতে হবে একটা করে নামাইলে হবে। নর্মাল অঙ্কের ক্ষেত্রে আমরা একটা নামাই, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে জোড়া নামাইতে হবে, তাহলে 28 নামাবো আমরা। এখন ওই যে 3 যে আছে 3 রে আমরা 2 দ্বারা গুণ করবো, মনে আছে উপরে যে 2টা ছিল 2টা কিন্তু আমরা 2 দ্বারা গুণ করে 4 করছিলাম। এখন যে 3 আছে 3 রে আমরা 2 দ্বারা গুণ করব। 3 রে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 3 দুগানে যেটাই থাকুক না করে এটা 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে 3 দুগানে কী হলো 6, এই 6 বসাবো। আর 4 কিন্তু 4 ঠিকই বসাবো, 4 রে কিন্তু 2 দ্বারা গুণ করবো না, কেন 4 কিন্তু আমরা অলরেডি 2 দ্বারা গুণ করে আনছিলাম উপর থেকে, তাই এটাকে আর গুণ করব না। যেটা করি নাই গুণ 3 রে ওইটার আমরা গুণ করছি, 3 রে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 6, আর 4 দ্বারা আসলে এই 4 রে ঠিকই আমরা বসাইছি, কারণ এটা অলরেডি আমরা উপর থেকে আমরা গুণ দিয়ে আনছিলাম। তাহলে হইলো 46 হইলো। এখন এমন একটা সংখ্যা এখানে আমরা বসাইবো, সেটা 1 2 3 4 5 6 যেটাই বসাবো ওই পুরাটা দিয়ে আমরা গুণ করতে হবে, যেটা বসাবো এটা দিয়ে গুণ করতে হবে। গুণ করলে 3828 অথবা এর ছোটো হতে হবে। তাহলে আমরা 8 বসাইলাম, 9 বসাইলে দেখা যায় বড় হয়। 8 বসানোর পরে দেখলাম কি আসলো 468 হলো, যেহেতু 8 বসাইছি তাহলে 468 রে 8 দ্বারা গুণ করতে হবে। গুণ করে দেখলাম 3744 হইলো, আমরা বসাইলাম। আর এখানে যেহেতু 8 বসাইছি তাই উপরে উত্তরের মধ্যে 3-এর পাশে আমরা কি দেবো 8 আমরা দিয়ে দেব। এখন বিয়োগ করে দেখলাম যে অবশেষে থাকে 84, তাই আমরা বলবো যে এই 84 জন সৈন্যকে সরাইতে হবে, সরিয়ে নিতে হবে। তাহলে উত্তর হবে এই 84 জনকে আমরা কি করতে দিব বাদ দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যদি বলা হয় বর্গাকারে সাজাও, যদি বলে বর্গাকারে সাজাও তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে কি বাদ দিতে হবে না যোগ করতে হবে। যদি বলে যোগ বিয়োগ থাকে তাহলে আমরা কি বর্গমূল করতে হবে। শর্ত হচ্ছে প্রথমে বলবে যে বর্গাকারে সাজাও, বুঝলাম যে 1 বর্গাকারে সাজাও। 2 নাম্বার এখানে দেখতে হবে যে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে। যদি বলে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলাম, সরাই নেওয়া মানে কি বাদ দেওয়া, বাদ দেওয়া মানে কি বিয়োগ করা। অথবা যদি বলে কতজন সৈন্য যদি যোগ করা হয়, যোগ করা মানে কি যোগ করতে হবে। তাহলে যোগ অথবা বিয়োগ যদি হয় তাহলে আমরা মানে কি করব যে বর্গাকার বললে আমরা এইভাবে বর্গমূল করব। তাহলে প্রথম বলতেছে যে বর্গাকার বলতে হলে আমাদেরকে বর্গমূল করতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে গিয়ে যদি বলে যে বাদ দিতে হবে বা যোগ করতে হবে, মানে বোঝা যাইতেছে যে এখানে যোগ বিয়োগের কাজ, তাহলে আমাদেরকে এইটা করতে হবে। এবার দেখেন 33 নাম্বারটা সেম একইভাবে করছে, জোড়া মিলাই করছে। এবার আমরা যদি খেয়াল করে দেখি এখানে একটা দেয়া আছে যে 34 নাম্বারটা, যত দাতা প্রত্যেকে তত 10 পয়সা করে দেওয়াতে 250 পয়সা হলো, দাতার সংখ্যা কত। তো মনে করি দাতার সংখ্যা মানে টাকা দান করছে, কি দান যে করে তাকে বলা হয় দাতা, আর যে গ্রহণ করে তাকে বলা হয় গ্রহীতা। তাহলে যেহেতু দান করতেছে তো ধরলাম দাতার সংখ্যা হচ্ছে x জন। তাহলে বলছে যত দাতা প্রত্যেকে তত 10 পয়সা দেয়। তাহলে x জন যদি দাতা হয় তাহলে প্রত্যেকে তত, মানে x জন x টাকা দিবে আবার 10 পয়সাও। তাহলে x গুণ 10 গুণ x সমান 250, কেন টোটাল হচ্ছে কি আপনার 250। পরে এখান থেকে আমরা x গুণ করলে x স্কোয়ার 10, আমরা এখান থেকে আমরা বার করলাম x এর মান 5 জন বার করলাম। খেয়াল করেন প্রশ্নটা এখানে মূল বিষয়, যত দাতা, দাতা হলে 1 জন, তত 10 পয়সা, অর্থাৎ একজনে দিব 10 পয়সা, যতজন তত দিব। তাই x হচ্ছে গিয়ে যত দাতা তত টাকা, আবার তত মানে যত x ততই আবার x দিব। তাহলে আমরা x গুণ x দিলাম, আবার 10 পয়সা বলছে আরও 10 গুণ করব, মোট হইব 250 টাকা। এটা বোঝার জন্য নিচে আর অঙ্ক আছে, এগুলো দেখলে আমরা আরও সহজে বুঝতে পারবো বিষয়টা কি। আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে আছে কোনো স্থানে যত লোক আছে তত 5 পয়সা করে দিছে। তাই ধরি ওই স্থানে লোক ছিল 1 জন, ঠিক আছে। তাহলে যত লোক আছে তত 5 পয়সা, তাহলে একজনে আসলো x জন যেহেতু, তাহলে x আর ততই দিছে আরেকটা x, আর 5 পয়সা বলছে 0.05 পয়সা,
মোট হইব আপনার টাকা বলছে 31.25। এখানে 5 পয়সা 5 লিখি নাই কেন, 0.05 দিলাম কেলে 5 পয়সারে আমরা 100 দ্বারা ভাগ করে টাকা নিছি। আমরা জানি যে 100 পয়সায় 1 টাকা হয়, তাই টাকা নিছি কেন, ওই যেখানে 31.25 টাকা আছে, এখানে পয়সাটারও আমরা টাকায় বানাই নিছি। আর না হলে 31.25কে আপনি পয়সা বানাবেন, তাহলে কীভাবে এটার সাথে 100 গুণ করলে তো পয়সা হয়ে যাবে 1 টাকা 100 পয়সা। তারপর সব পয়সা হয়ে গেলে এখান থেকে এক্সের মান বের করে নেবেন 25 জন। আরও যদি আমরা বুঝতে চাই তাহলে আরেকটা দেখি। একটি শ্রেণীতে যত ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকের তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় 75 টাকা উঠল। ছাত্রছাত্রীর সংখ্যা কত? দিলাম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন, তাহলে আর 75 টাকা উঠছিল, 75 টাকার আমরা পয়সা বানিয়ে নিছি। আমরা জানি 1 টাকা 100 পয়সা, 75 টাকা 75 গুণ 100 7,500 পয়সা। এখন বলছে যত ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি দিছে। তো ছাত্রছাত্রী আছে এক্স জন, প্রত্যেকে আরও 25 পয়সা বেশি দিছে, তাহলে এক্স যোগ 25 এই টাকা দিছে একজনে। তাহলে এক্স জনে কত দেব? তাহলে এক্স গুণ এক্স যোগ 25। এর নিয়মটা হচ্ছে এরকম, আপনি খেয়াল করেন যে যত ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা আছে, অর্থাৎ টোটাল ছাত্রছাত্রী হচ্ছে এক্স জন, তাই প্রত্যেকে এক্স টাকা করে দিছে টাকা, আবার 25 পয়সা বেশি দিছে, তাহলে এক্সের সাথে আমরা 25 যোগ করছি। কথাটা বুঝেন, বলছে যত ছাত্রছাত্রী প্রত্যেকে তত টাকা দিছে। মনে করেন আপনার স্কুলে 100 জন ছাত্র, তাহলে প্রত্যেকে 100 টাকা করে দিচ্ছেন, তাহলে একজনে যদি 100 টাকা দেয় তাহলে 100 জনে কত হইব? 100 গুণ 100। আবার বুঝাই, খেয়াল করেন যে বলছে আপনার ক্লাসে যতজন ছাত্র আছে ততজনে মানে সেম এক মানে অত টাকা করে দিছে। আবার বলতেছে আপনার ক্লাসে যতজন ছাত্রছাত্রী আছে তত টাকা করে দিছে। আমি বললাম, ধরেন একটা ক্লাসে আমি গিয়ে বললাম তোমাদের ক্লাসে কতজন ছাত্রছাত্রী? বললো 50 জন, তাহলে প্রত্যেকে 50 টাকা করে দিবা। তাহলে একজনে যদি দেয় 50 টাকা, তাহলে 50 জনে কত টাকা দেবে? তাহলে হিসাব করেন, লিখবেন যে একজনে টাকা দিবে সমান 50, সুতরাং 50 জনে দিবে বেশি, তাহলে 50 গুণ 50, ঠিক না? তো সেম একইভাবে আপনি যদি দেখেন যে কোনো স্থানে কত মানে যতজন লোক ছিল তত টাকা দিচ্ছে, তাহলে একজনে দিচ্ছে ওই এক্স টাকা, তাহলে আমরা বলতেছি যে টোটাল লোকে আবার আরেকটা এক্স দিচ্ছে। সেম একইভাবে এখানে এটা যে আমরা বলতেছি যে একটা ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আছে, বললাম যে তোমরা ক্লাসে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত টাকা দিবা, তাহলে যেহেতু 50 জন ছাত্রছাত্রী আছে তাহলে প্রত্যেকে 50 টাকা দিচ্ছে, তাহলে একজনে দেবা 50 টাকা, মোট ছাত্রছাত্রী কত? 50 জন, তাহলে 50 জনে কত দিবে? তাহলে আপনি লিখবেন যে একজনে দিবে সমান 50 টাকা, সুতরাং 50 জনে দেবে বেশি, 50 গুণ 50। তাহলে সেম এখানে এটা বলছে যে যতজন ছাত্রছাত্রী আছে তার তত টাকাই দিবে, আরও 25 পয়সা বেশি দিব। তাহলে ছাত্রছাত্রী আসলে একজন, তাহলে একজনে দিতেছে এক্স টাকা, ছাত্রছাত্রী 50 জন, তাই একজনে দিতেছে 50 টাকা, ছাত্রছাত্রী হচ্ছে গিয়ে এক্স জন, তাই একজনে দিতেছে এক্স টাকা, সাথে আবার 25 পয়সা বেশি দিতেছে, তাহলে এক্স যোগ 25 দিতেছে একজনে। তাহলে একজনে যদি দেয় এক্স যোগ 25 দেয়, তাহলে এক্স জন, টোটাল তো একজন, তাহলে কত দেব? তাহলে আমরা দেবো এক্স গুণ এক্স প্লাস 25 সমান টোটাল টাকা হয়েছে আপনার 75 টাকা বসলে, এটার পয়সা নিচ্ছিলাম 7,500 টাকা। এখান থেকে আমরা মানে মিডল ফ্যাক্ট করে ঐকিক নিয়ম বা কমন নিয়ে যেভাবে হোক আমরা এখান থেকে এক্সের মানেছি এক্স স্কোয়ার প্লাস 25 এক্স, এটা আমরা কিনেছি ওইটা মানে 7,500 এই দিক দিয়ে চাই না মিডল ফ্যাক্ট করছি, কইরা আমরা কাজ করে এখান থেকে এক্সের মান পাইছি 75 আর এক্সের মান পাইছি -100। যেহেতু -100 তো আমরা টাকা হইতে পারে না, কারণ টাকা তো মাইনাস হইতে পারে না, তাই হচ্ছে গিয়ে আপনার বা ছাত্রছাত্রী তো মাইনাস হইতে পারে না। আমরা যেহেতু এক্স মানে ছাত্রছাত্রীর সংখ্যা, তো ছাত্রছাত্রীর সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না, তাই আমরা বলবো যে প্লাসেরটা নেব, মানে 75 জন ছাত্রছাত্রী আছে। এভাবে এখানে কাজটা করছে। খেয়াল করে দেখেন, এটা একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা দিছে। তো ধরলাম ছাত্র আছে একজন, তাহলে একজনে দিছে এক্স টাকা, তাহলে এক্স জনে কত দিছে? এক্স গুণ এক্স সমান হবে মোট টাকা 65, 61 যেটা, এটা এখান থেকে আমরা এক্সের মান বার করব। মানে বিষয়টা হচ্ছে এরকম যে যত ছাত্রছাত্রী আছে একজনে অত টাকা দিছে, তো ছাত্রছাত্রী যদি তাকে আপনার 70 জন, তাহলে একজনে কত টাকা দিবে? 70 টাকা, তাহলে 70 জনে কত দেবে? তাহলে 70 গুণ 70, ঠিক না? একজনের যে 70 টাকা 70 জনে দেয়, 70 গুণ 70 হবে না? সেম একে বেরিয়েতে বলছে এখানে যে ছাত্রছাত্রীর সংখ্যা যত হইব তত টাকা দেবো একজনে। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন, তাহলে একজনে দেবো যদি এক্স টাকা, তাহলে আর টোটাল ছাত্র হচ্ছে এক্স জন, তাহলে কি হবে? এক্স গুণ এক্স, ওইটা এখানে দেওয়া আছে।
এই নিয়মে অসংখ্য অঙ্ক পাইবেন, এখানে দেওয়া আছে, এগুলো বেশি আসে পরীক্ষা হলে। এখানে ঘনমূল দেওয়া আছে, এটাও আসে পরীক্ষা হলে আসে আপনারা ঘনমূল। যদি আমরা যদি অঙ্কে যাই, এখানে শর্টকাট অনেক নিয়ম যে আছে যেগুলো আমরা দেখবো না, আমরা ডাইরেক্ট অঙ্কে গেলে আমরা ভালো বুঝবো। যেমন এখানে যে কিউব রুট অফ 1331 আপনি ঘনমূল করতেন, তো ঘনমূল করেন, তাহলে তো হয়ে যায় ঘনমূল। শর্টকাট নিয়ম কি? ওই শর্টকাট নিয়ম হচ্ছে আপনি ওই যে 1331 আমরা যদি 11 দ্বারা ভাগ করি তাহলে 3টে 11 পাইলাম, তাহলে 3টে 11 আমরা লিখতে পারি 11 কিউব, তাহলে কিউব আর ঘনমূল যেটা কাটাকাটি গিয়ে 11 হইব উত্তর। এভাবে করতে পারেন। এটা যে দিছে এটা তো আমরা এমনি করতে পারি। আপনি দেখেন 3 উপরে 46 নাম্বারটা, 3 উপরে কিউব দিলে কত? ওই 27, লিখলাম 27। আর √3 উপরে যদি ঘনমূল দিয়ে দিলে √3 হচ্ছে 3টা। আমরা জানি এ এর উপরে স্কয়ার দিলে এক কয়টা? 2টা। তে এর উপরে কিউব দিলে এক কয়টা? 3টা। তে √3 উপরে কিউব দিলে √3 কয়টা? 3টা। 3টা হলে 2টা মিললে হইব একটা পূর্ণ সংখ্যা, 2টা √3 মিলে হইব একটা 3 পূর্ণ সংখ্যা, 2টা মিলে হয় একটা পূর্ণ সবগুলো অঙ্কে। 2টা √5 মিলে হবে একটা 5, 2টা √10 মিলে হবে একটা 10। তাহলে 3টা √3 পাইতেছি, তো 2টা মিলে হবে একটা পূর্ণ 3 আর একটা √3 থাকবে। আর 3 উপরে 12 দিয়ে 3 আছে, 3টার উপরে তো আমরা কিউব দিলে 27 পাইতেছি, 27 গুণ 3, 3 27 81 আর √3 থাকলো। আমরা এভাবেই করতে পারি সহজ নিয়মে। অধ্যায় 6 দেওয়া আছে এখানে যে এলসিএম এসিএম মানে কি? লসাগু গসাগু যেটা, ঠিক আছে। এল দ্বারা বলা হয় ল আর এইচ দ্বারা হাই। এটা পূর্ণরূপ না থাকলে এলসিএম ধরে নেন যে লসাগু, এল দ্বারা লসাগু আর এইচ দ্বারা গসাগু। যদি এইচ দ্বারা গসাগু হয় না, গসাগু জিদা হবে। যা হোক, এবার আমরা দেখি গসাগু লসাগু আমরা নিয়ম যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখব যে লসাগু গসাগু কীভাবে আমরা শর্টকাট দ্রুত করতে পারি। তো আমরা অঙ্কে যাই, এখানে অনেকগুলো নিয়ম দেওয়া আছে, যেগুলো না গিয়ে অঙ্কে গেলে ভালো হয়। এখানে একটা নিয়ম দেওয়া আছে আপনি যে লসাগু গসাগু করার নিয়ম হচ্ছে কি বাক প্রক্রিয়া, যেটা আমরা জানি লসাগু গসাগু দুইভাবে করা যায়। আমরা 6, 7 এগুলো দেখেছি। একটা হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে, যেটা মৌলিক পদ্ধতি বলা হয় ইউক্লিড পদ্ধতি, আর একটা হচ্ছে বাক প্রক্রিয়ায়। দুইভাবে 6, 7 বই আপনি দেখলেই বুঝবেন। একটা লেখা আছে আপনার গসাগু মানে লসাগু গসাগু করার পদ্ধতি, একটা হচ্ছে মৌলিক পদ্ধতি যেটা ইউক্লিড বলা হয় এল সিস্টেমে, আরেকটা হচ্ছে বাক প্রক্রিয়ায়। সেটা বাক প্রক্রিয়া কীভাবে দেখেন আমরা যদি এটা খেয়াল করে দেখি, উদাহরণ 2 যদি আমরা খেয়াল করে দিই, 18 এবং 30-এর গসাগু নির্ণয় করেন, সেটা হচ্ছে বাক প্রক্রিয়ায়। তো 18 30 দ্বারা ভাগ করব, 18 যদি ভাগ করি 18 একে 18, তো 30তে বিয়োগ করলে পাবো আমরা 12 দেওয়ার পর ওই যে 18 যেটা ভাগ করছিলাম এই 18টা দেবো আবার এখানে, দেওয়ার পরে 12 18 দ্বারা ভাগ করবো, 12 একে 12 বিয়োগ করলে হচ্ছে 6 দেওয়ার পর ওই যে 12 দ্বারা 18 ভাগ করছিলাম এই 12টাটা আমরা আবার এখানে আনবো, আনার পর দিলাম 6 দ্বারা ভাগ করলে 6 দুগুণে 12 মিলছে। তাহলে সর্বশেষ কোন সংখ্যা দ্বারা আমরা ভাগশেষ থাকছে না, 6 দ্বারা ভাগ করছি, পরে দেখা গেল আর ভাগশেষ কি নাই, 0 হয়ে পড়ছে। তাহলে এই দুইটা মানে গসাগু হবে 6, এটাকে বলা হয় বাক প্রক্রিয়ায়। আবার আরেকটা যদি আমরা খেয়াল করে দেখি, আপনি খেয়াল করে দেখেন সহজ সিস্টেম একটা দেখি, এখানে একটা দেওয়া আছে যেমন 30 70 385 গসাগু করবেন। তাহলে আপনি খেয়াল করেন প্রথমে 30 দিয়ে 70 আমরা দেবো, তো 30 দ্বারা 70 যদি যাই 30 দুগুণে হচ্ছে 60, ভাগশেষ থাকে 10, ভাগশেষ 10 থাকলে আমরা ব্র্যাকেট দিয়ে আবার ওই যে 30 দ্বারা ভাগ করছিলাম এই 30টা আনবো, তো 10 দ্বারা ভাগ করলে 3 10 30, ভাগশেষ মিলে গেছে। তাহলে কতটা মিলছে, 10 দ্বারা ভাগ করার কারণে মিলছে। তাহলে আমরা কিন্তু প্রথমে 30 আর 70 দুইটারে আমরা ভাগ করছি, কতটা মিলছে, 10 দ্বারা মিলছে। এই 10 দিয়ে আবার ওই যে 385 আছে ওইটার আমরা আবার ভাগ দেবো, তো 10 দ্বারা আবার 385 ভাগ করলে 38 দ্বারা দিলে আমরা যে 380 পাই, ভাগশেষ থাকে 5, আবার 5 থাকলে ওই যে 10 দ্বারা ভাগ দিয়েছিলাম এটাকে আনবো, 5 দুগুণে 10 মিলে গেছে। সর্বশেষ কোন সংখ্যা দ্বারা ভাগশেষ 0 হয়েছে মানে উত্তর মানে ভাগ করা গেছে, 5 দ্বারা করছে, 5 দ্বারা ভাগ করলে আর ভাগশেষ থাকে না, উত্তর মানে ভাগশেষ 0 আসছে। তাহলে 5 দ্বারা যেহেতু মিলছে তাই এই তিনটার গসাগু উত্তর হবে 5। বলতে পারেন যে এখানে তো 10 দ্বারা মিলছিল প্রথম দুইটা, না সর্বশেষ যেটা থাকবে ওইটাকে আমরা উত্তর নিব। এটা হচ্ছে বাক প্রক্রিয়ায়। আরেকটা হচ্ছে কি আপনার মানে লসাগু গসাগু প্রক্রিয়া যেটা ওইটা করা লাগে। কীভাবে, যদি গসাগু বলে তাহলে আমাদেরকে সংখ্যাগুলো লিখবো, দেখেন যেমন 84 210 294 আছে, আমরা লিখবো 84 210 294 লিখে আমরা ভাগ দিব।
প্রথমে 2 দিয়ে শুরু করব, তারপর 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা, 10 দ্বারা, এইভাবে আমরা ভাগ দেব, 10 পর্যন্ত দেব। তবে গসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে গিয়ে আমরা যখন ভাগ দেব এমন সংখ্যা দ্বারা ভাগ দেব যেন সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যায়। আর লসাগুর ক্ষেত্রে হইব মানে কমপক্ষে 2টার মধ্যে ভাগ গেলে হবে। যেহেতু এখানে গসাগু বসে তাই আমরা 2 দ্বারা ভাগ দিতেছি এবং সবগুলোর মধ্যে যেতে হবে। দিলাম, দিলে 2 দ্বারা 84 দিলে 42, 210 দিলে 105, 294 দিলে 147। আবার 2টা দেখব, আবার 2টা দেখলাম সবগুলো যায় না, তখন 3টা দেখলাম, 3টা দিলে দেখা গেল সবগুলো যায়। আবার 2টা, প্রত্যেকবার 2 দিয়ে স্টার্ট করব। 2টা দেখলাম যে যায় না সবগুলো ক্ষেত্রে, 3টা দেখলাম যায় না, 4টা দেখলাম গেল না, 5টা যায় না, 6টা যায় না, 7টা দিলে দেখলাম সবগুলোতে যায়। আবার দেখলাম আর যায় না, মানে এমন কোনো সংখ্যা আর পাইলাম না। 2, 3, 4, 5, 6 প্রত্যেকবার 2 থেকে শুরু করব। 2, 3, 4, 5 দিলে যে এই 2, 5, 7 তিনটারে ভাগ যায় না। যেহেতু যায় না তাহলে যথেষ্ট, আর লাগবে না। এখন আমাদের কাজ হবে ওই যে এই সিরিয়ালে যেটা আছে, এই সিরিয়ালে 2, 3, 7 এই তিনটাকে আমরা গুণ করে দেব। গুণ করে পাইছি 42, তাহলে গসাগু হবে 42। নিচেরটি নিব না, 2, 5, 7 দিয়ে নিচে রয়েছে এটা নিব না, লসাগু হলে নিব।